আমি কেন বলবো? চিফ মিনিস্টার কি করছে? মুসলমান দরদি মুখ্যমন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে? ফিরাদ হাকিম সাহেব কি করছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি করছে? পরিষদীয় মন্ত্রী কি করছে? সব নওশাদকে বলতে হবে না? আমি আমি ইতিমধ্যে বলেছি, শুভেন্দু বাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার আর জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে, এটা দেখার দরকার। শুভেন্দু বাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে। মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি। কিন্তু শুভেন্দু বাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দু বাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারও করলেন না। শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা। আরে কোরআন শরীফ, আম্বাপাড়া, কায়দার কিতাব দিয়ে কি বলছে? এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দু বাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আর শুধু তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। নওশাদ সিদ্দিকী যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে, তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময় ট্রান্সলেট করাস না। মানে কি কি আছে, আম্মাপাড়া কি আছে, সবই শুভেন্দু বাবু জানে। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুক। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15% নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এই মিথ্যার আপনারা জবাব দেবেন। যথেষ্ট শক্তিশালী সেই জেলাতে কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোথাও বদলে যাচ্ছে? আর যেখান থেকে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্ব দেওয়া হচ্ছে, নারায়ণ গোস্বামীকে নিষ্ক্রিয় করে দেওয়া বা নারায়ণ গোস্বামীর গুরুত্ব কমছে কোথাও। দেখুন, আমরা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি। আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সাড়া আছে। আমরা রাজনৈতিক ভাবে নবীন, ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা, সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি। কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা, কাকে কি দায়িত্ব দেবে, ওতে আমাদের ফারাক পড়ে না। হ্যাঁ, এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে। যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না, আইএসএফই পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে। মোশাররফ হোসেন গতকাল মুখ্যমন্ত্রী তার মডেলের প্রশংসা করলেন। তার মডেল হচ্ছে মূলত অন্তর্ঘাত রুখে দেওয়া। তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন? যে দলের কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের অন্তর্গত হওয়া স্বাভাবিক। যে দলটা সম্পূর্ণরূপে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে, যদি আমি একটা উদাহরণ দিই, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমডাঙ্গার ছেলে, চাইলে আপনারা কাছে কথা বলতে পারবেন। এর বাড়ি পাওয়ার যোগ্য, এ বাড়ি পাচ্ছে না। বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে, বাড়ি পাচ্ছে না করার পরও। কিন্তু এ যদি 20,000 টাকা দিতে পারতো, তাহলে এর বাড়িটা পেয়ে যেত। এটা মুখ্যমন্ত্রী জানে না? নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন, সভাঘর থেকে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেব না, কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে, শুধু আবাস যোজনার একটা উদাহরণ নাই, প্রতিটা সেক্টরে এই ধরনের উদাহরণ আছে। তারা টাকা তুলছে, এই টাকা তোলার রেশিওটা কার হাতে, মানে কে কোথাটাই ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাবে, কে পাঠাবে, এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে, এটা নিয়ে এদের অন্তদ্বন্দ্ব।
মুসলিম মুখের ক্ষেত্রে কোথাও পরিবর্তন আনতে চাইছে, মানে সামিরুল ইসলাম যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন, মোশাররফ হোসেন গুরুত্ব পাচ্ছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমদের পরিবর্তে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে কি নবীনদের বেশি ভরসা করছে? দেখুন, আমি এই তত্ত্বে একদমই বিশ্বাসী নয় যে ফিরহাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন, জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন, মুশাররফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন, সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন। আমি এই তত্ত্বে বিশ্বাসী নয়, কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি, মানে আমার পিরিয়ডটাতে আমি তো সেই অর্থে কামাই করিনি। যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার নামছে, সে দেউচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন, মিনিস্টার হয়ে আছেন, তাদের মুখে কোনো কথা নাই। এসটি কমিউনিটির উপরে যখন দমন পীড়ন হচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, দেখতে পাচ্ছি না। তাই মুসলমান লাভ হলে এরা সমাজের কাছে নতুন কোনো দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে দলের নেতাদেরই বলছেন নেতৃত্বের নাম দিতে। এতদিন হাইকোর্টের একটা ঘটনা ঘটলো বিধানসভায়, হুমায়ুন কবিরের ফোন প্রথম চুরি গেল, পাওয়া যাচ্ছে বিধানসভার বাইরে থেকে। একই সঙ্গে সিউড়ির বিধায়ক তারও ফোন, তার পুরো পর্যন্ত খোয়া গেল। একই দিনে দুজনের ফোন পাওয়া গেল এবং দুজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। কিভাবে হয় বলুন তো? দেখুন, আমাদের বিধানসভার মধ্যে যারা আমরা সদস্য আছি, আমাদের সর্বপ্রথম পরিচয় হওয়াটাই দরকার যে আমরা একজন বিধানসভার সদস্য। কে কার ঘনিষ্ঠ, কে কার কি আছে সেই নিয়ে আমরা চর্চা করতে যাই না। তবে বিধানসভার মধ্য থেকে সদস্যদের ফোন খোয়া যাচ্ছে, সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি, স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি। নিশ্চিতভাবে স্পিকার স্যার এটা বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন। আপনারা জানেন এই বিধানসভায় একজন ভুয়ো এমএলএ ঢুকে গিয়েছিল, তারপরে স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন। তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে, হয়তো খতিয়ে দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বা কি উদ্দেশ্য, তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে। এখন কিন্তু ভাবার বিষয় হচ্ছে, একদিনেই দুজন বিধায়কের ফোন খোয়া গেল, যদিও দুটো ফোন পাওয়া গিয়েছে বলে খবর পাচ্ছি, এটা ভাববার বিষয় হচ্ছে। আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক, আবার এক কোনো গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক। এটা আমাদের ভাবাচ্ছে। স্পিকার স্যারের এখতিয়ারের মধ্যে আছে, স্পিকার স্যার নিশ্চিতভাবে একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন এটা তদন্ত করার জন্য। হুমায়ুন কবির নির্দিষ্টভাবে বলছেনই না কে চুরি করেছেন, কারা চুরি করেছেন, ম্যাটার সলভ। আর রিয়াসির থানায় তিনি নিজে গিয়েছেন, এটা তো বিধানসভার অভ্যন্তরে ঘটনা। দেখুন, হুমায়ুন কবির সাহেব কি বলবেন না বলবেন, কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না, তার উপরে আমি সেটাকে তাকে আটকাতেও পারি না। কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো, এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি। কারণ আমরা প্রত্যেকের সদস্যরা যারা আছেন, ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন, তার প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে, আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার। সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে, আমার বিরুদ্ধে কেউ বাজে বিদ্রুপ মন্তব্য করেছে, যাই হোক না কেন, ইচ এন্ড এভরিথিং যাই হবে, আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শোনানো। আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি, স্পিকার স্যার সেগুলোকে কিভাবে তদন্ত করবে সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ছে। ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ুন কবির সাহেবের, তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছেন। তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানানোর দরকার ছিল। স্পিকার স্যারকে জানালেই স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন, দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। আপনি বলছেন আপনি কটা ফোন ব্যবহার করেন? আমি একটাই ফোন ব্যবহার করি। মানে আপনারটা হারানোর তো চান্স কেন, একটা হারাবে না। কারো যদি ইন্টেনশন থাকে আমার ফোনের দিকে, যে ওই ফোনটা আমার প্রয়োজন আছে, ওই ফোনটাকে টার্গেট করতে হবে, ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে, একটা কেন আধখানা ফোন ব্যবহার করলে বার করে নেওয়া থাকবে। কারণ আমার তো মানে আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না। হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে, যে দলেরই হোক না কেন, আমরা লবিতে কথা বলি, রিসেস পিরিয়ডেও কথা বলি, সেই সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো, আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম, পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয়, একটা থাকলেও তো উঠিয়ে নেবে, যদি কেউ কোনো টার্গেট করে রাখে। দেখুন, দুটো বিষয়। এক হচ্ছে কেউ একটা পকেট মার হতে পারে বা মারাত্মক হতে পারে, একটা বিষয়। বিষয় হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফোন থেকে তথ্য গায়েব করার জন্য এরকম। ফলে দুটো
বিষয় হতে পারে, আপনি কোনটা মনে করেন? দেখুন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারা এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমি আগে প্রথমটা, কারণ এখানে যারা আসেন প্রত্যেকে ডিজিগনেশন আছে, এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে এখানের মধ্যে পৌঁছায়। স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে এর মধ্যে যাবার জন্য অ্যালাউ করছেন তার সাথে, সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না ছাড়া তাছাড়া এখানে হতে পারে না। আমি আমার কথা বলছি, আমি এখানে কিন্তু যখন সেশন চলে আমি সেই অর্থে কাউকে আমি আনার চেষ্টা করি না, কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে তাতে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মেরেছিল, নিচে স্প্রে করেছিল, সে জ্ঞান আমার আছে, মানে হয়েছে সেই থেকে আমি কোনকে অ্যালাউ করি না। এমনি সময় কমিটি মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভেতরে নিয়ে যায়, ভেতরে ঘোরায়, ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে, সেটা তোলে। আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত ভাবে হয়েছে। এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা, আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে, সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে। না, বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন কবিরের ফোন চুরি যাচ্ছে, বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে, সিসিটিভি ক্যামেরাতে তো নয়, আরো এক বিধায়ক। মানে এটা হচ্ছেটা কি, মানে আইফোন আজকে যারা তারা সকলেই একজন বিশিষ্ট নেতার ঘনিষ্ঠ, মানে গোটা ব্যাপারটার মধ্যে কি কোথাও কোনো রহস্য আছে? দেখুন, এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে, এটা হতে পারে। এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে, তাকে কে ফলো করছে, কার ফোনের প্রতি কার নজর আছে। কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি, বিভিন্ন বিধায়ক থাকেন, বিভিন্ন কর্মকর্তারা আসেন, তার সাথে যখন কথা বলি স্বাভাবিকভাবে হয়তো ফোন এসেছে, ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি, সেই সময় যদি কেউ উঠিয়ে নেয়, যারা টার্গেটে থাকে সেই সময় উঠিয়ে হয়তো ধান্দা করে। এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না। আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয়ে আপনাদের কাছে, যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে হয়েছে, এটা তিনি এটা জানাবেন। ফোনের বিষয়ে বাড়তি সতর্ক থাকবেন এরপর থেকে। থাকতে তো আপনারা সকলেই বসেন, যে সভার কথা বলা হচ্ছে সেই সভায় আপনারা সকলেই বসেন। দেখুন, কেউ যদি কারো কোনো ঘৃণিত কোনো চক্রান্ত থাকে, সতর্ক থাকলেও আপনি চক্রান্তের শিকার হয়ে যেতে পারেন। তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার, ফোন নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো।